নমস্কার। সকলের স্নেহ ভালোবাসা নিয়ে, সকলকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। এর আগের দিন আমরা দেখেছিলাম পাণ্ডব এবং কৌরবরা গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা, শাস্ত্র শিক্ষা গ্রহণ করছেন এবং সেই সঙ্গে আরও অন্যান্য আশেপাশের কিছু রাজপরিবার বা অন্যান্য কিছু ছেলেও আছে যারা এখান থেকে অস্ত্র শিক্ষা নিচ্ছেন। মহাভারতের এই অংশে শিক্ষা লাভ, তার ভেতরে অধ্যাবসায়, পরিশ্রম এবং মেধা, এই নিয়ে কিছু বিস্তারিত আলোচনা আছে। আমরা সব বিষয়ে ঢুকবো না, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছে একটি বালক। দীর্ঘদিন আগে অশ্ব নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল যে বালকটিকে, সেই কর্ণ। বর্তমানে সে চম্পানগরীতে আছে এবং গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা লাভ করছে। এবং পাণ্ডব এবং কৌরবদের সঙ্গে যখন আছে, যদিও সেই বালক এখনো জানেন না যে এই পাণ্ডবরাই তার, মানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এরা তার ভ্রাতা, একই মায়ের গর্ভের সন্তান তারা, এটা তার জানা নেই এই মুহূর্তে। কিন্তু শিক্ষা যখন লাভ করছে, আশ্চর্যজনকভাবে প্রথম থেকেই এই বালক ধনুর্বিদ্যাতে বিশেষভাবে আগ্রহী, ধনুর্বিদ্যাতে বিশেষভাবে পারদর্শীও বটে, এবং অপর একজন বালক যে ধনুর্বিদ্যাতে আরও বিশেষভাবে পারদর্শী, আগ্রহী, সেই অর্জুনের সঙ্গে এই কর্ণের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এটা হচ্ছে অস্ত্র শিক্ষার প্রথমেই। এবং স্বাভাবিক কারণে যখন এই পাণ্ডবদের সঙ্গে কর্ণের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সেখানে দুর্যোধনের সঙ্গে কর্ণের একটা মিত্রতা তৈরি হচ্ছে। এইখানে বলে রাখি, দুর্যোধন এবং কর্ণের জন্মের ইতিহাস যদি আমরা বিচার করি, তবে আমরা দেখব দুজনেই জন্মানো মাত্রই জননীর দ্বারা পরিত্যক্ত। দুজনকেই, সে যে কারণেই হোক, দুটি ভিন্ন কারণে ঘটনা, কিন্তু দুজনকেই কিন্তু জন্মানো মাত্রই তাদের মা তাদেরকে পরিত্যাগ করেছিলেন। এই কারণেই সম্ভবত এদের দুজনের মধ্যে একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং অর্জুনের সঙ্গে তার একটি, কর্ণের একটি বিশেষ শত্রুতা গড়ে উঠেছে। তবে এইখানে যদি আমরা একটু, আমি তো বারবারই বলছি, মহাভারতের যুদ্ধটা এইখানে মানে শুধু রাজনীতির কারণে যুদ্ধ নয়, মানে সূত্রপাত অনেক শুরু থেকেই, অনেক আগে থেকে। এইখানে যদি আমরা দেখি যে সূর্যপুত্র হচ্ছে কর্ণ এবং দেবরাজ ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন। এই সূর্য এবং ইন্দ্রের যে লড়াই, এটা কিন্তু অনেক পুরনো আগের থেকে, মানে দিন থেকে চলে আসছে। এই ইন্দ্র বৈদিক দেবতা, তিনি দেবতাদের রাজা। তার কিন্তু সূর্যের সঙ্গে একটা মানে মনোমালিন্য, দ্বন্দ্ব চিরকাল চলে আসছে। আমরা যদি একটু রামায়ণেও ফিরে যাই, সেখানেও আমরা দেখতে পাবো যে একই মায়ের থেকে, আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনাতে আসবো না, শুধু একটু তথ্যটা আমি এই মুহূর্তে বলে রাখি। জন্ম নিচ্ছে ইন্দ্রের থেকে, জন্ম নিচ্ছে বালি, এবং সূর্যের থেকে জন্ম নিচ্ছে সুগ্রীব। এদের মধ্যে সেই দ্বন্দ্ব এবং একে অন্যের মৃত্যুর কারণ। আমরা যদি বেদ, পুরাণ এগুলো দেখি, তাহলে সূর্য এবং ইন্দ্রের মধ্যে কিন্তু দ্বন্দ্ব সুবিদিত। এইখানেও আমরা দেখছি যে সেই সূর্যপুত্র এবং ইন্দ্রপুত্র অর্জুন এবং কর্ণের মধ্যে দ্বন্দ্ব একেবারে শুরু থেকেই, সূচনা থেকেই শুরু হয়েছে। যাই হোক, তো অস্ত্র শিক্ষা চলছে। এই মতো একটা সময়ে কর্ণ এসে গুরু
দ্রোণাচার্যকে আলাদাভাবে অনুরোধ করেন যে আমাকে ব্রহ্মাস্ত্রের শিক্ষা দিন। কিছুটা আশ্চর্য হন গুরু দ্রোণাচার্য। একই বালক, তাকে ব্রহ্মাস্ত্রের শিক্ষা দেওয়া যায় না। তার উপরে তখনকার দিনে রীতি ছিল যে ব্রহ্মাস্ত্রের শিক্ষা যেহেতু একটি বিশেষ ধরনের শিক্ষা, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দেরকে শুধু দেয়া হতো, অন্যদেরকে দেয়া হতো না। এক্ষেত্রে কর্ণ ব্রাহ্মণ বা ক্ষত্রিয় নয়, তিনি এই এখনো পর্যন্ত সুতপুত্র নামেই পরিচিত। কাজে তাকে এই ব্রহ্মাস্ত্র যিনি নেবেন, শিখবেন, তাকে সম দম এগুলো শিক্ষা বিশেষভাবে জরুরি। আত্মনিয়ন্ত্রণ করার যে শিক্ষা, সেটা বিশেষভাবে জরুরি। সেই শিক্ষা কর্ণের নেই। কাজেই কর্ণকে ব্রহ্মাস্ত্র শিক্ষা দেওয়ার কোনো এখন প্রশ্নই নেই। তবু গুরু দ্রোণাচার্য কর্ণের এই শিক্ষা গ্রহণ করার কারণ জিজ্ঞেস করলে মানে কর্ণ তখন জানান যে আমি এই শিক্ষা নিয়ে অর্জুনকে হত্যা করব। এক অদ্ভুত মানসিকতা। একজন বালক একই সঙ্গে শিক্ষা গ্রহণ করছে, তার মনে এই মানসিকতা আসছে যে তার সহপাঠী একজনকে সে হত্যা করবে এবং যার জন্য সে গুরুর কাছ থেকে আলাদাভাবে ব্রহ্মাস্ত্র শিক্ষা নিতে চাইছে। দ্রোণাচার্য তাকে এই শিক্ষা দিতে রাজি হলেন না, ভৎসনা করলেন। কর্ণ আশ্রম ছেড়ে চলে গেলেন। কর্ণ আশ্রম ছেড়ে মানে দ্রোণাচার্যের আশ্রম ছেড়ে চলে গেলেন পরশুরামের কাছে। সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষার শিবিরে আমরা একটু দেখার চেষ্টা করি। শিক্ষা দ্রোণাচার্য দিচ্ছেন, বালকেরাও সেইভাবে শিক্ষা গ্রহণ করছে। এক একজনের শিক্ষা গ্রহণের দক্ষতা এক এক রকম, এক একজনের শিক্ষার আধার এক এক রকম। গুরু দ্রোণাচার্য তার নিজের সন্তানকে একটু বেশি শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। এই কারণে তিনি একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন। পদ্ধতিটা হচ্ছে, সকালবেলা বালকদের বলা হতো যে তোমরা গঙ্গার থেকে জল নিয়ে এসো। তাদের প্রত্যেকের হাতে একটি পাত্র দেয়া হতো, এই এখনকার দিনের কলসি টাইপের, যার মুখটা একটু সরু, এরকম একটি পাত্র দেওয়া হতো। দিয়ে বলা হতো সকালবেলা জল নিয়ে এসো। কিন্তু একটু কায়দা করে গুরু দ্রোণাচার্য নিজের পুত্র অশ্বত্থামার ওই পাত্রের জলটা মানে মুখটা একটু বড় দিলেন, যাতে করে জলটা তাড়াতাড়ি ভরে নিয়ে আসতে পারে। তো জলটা যেহেতু তাড়াতাড়ি ভরে নিয়ে আসতে, এই যে খুব সামান্য একটু সময়, এই সময়ে দ্রোণাচার্য চেষ্টা করতেন তার অশ্বত্থামাকে একটু বেশি শিক্ষা দেওয়ার। অন্যান্য বালকেরা এই ব্যাপারে বিশেষভাবে কিছু আগ্রহী হলেন না। ঘটনাটা কি, তারা নিজেদের মতো গঙ্গার জলে সকালবেলা একটু নিজেরা একটু খেলাধুলো করতো, করে তারপরে জল ভরে নিয়ে চলে আসতো। কিন্তু ঘটনার নজরটা এড়ায়নি অর্জুনের। সে লক্ষ্য করলো যে কিছুদিন ধরেই অশ্বত্থামা আগে আগে জল নিয়ে চলে যাচ্ছে। একদিন সে একটু তাড়াতাড়ি এসে দেখে যে অশ্বত্থামাকে গুরু কিছু অতিরিক্ত শিক্ষা দিচ্ছে। না, অতিরিক্ত শিক্ষা অন্য কেউ নিয়ে যাবে, এটা মেনে নিতে রাজি নন অর্জুন। সে কি করলো, সে আর গঙ্গা পর্যন্ত গেলই না তার সেই পাত্র নিয়ে। সে মাঝপথেই মানে তার ধনুর্বিদ্যার সাহায্যে জল তুললো ভূমি থেকে এবং সেটা ভরে নিয়ে আসলো এবং এসে কাজে গুরু দ্রোণাচার্যের পক্ষে আর অশ্বত্থামাকে আলাদাভাবে শিক্ষা দেওয়ার সম্ভব হলো না। তিনি তখন অর্জুন এবং দ্রোণাচার্যকে এই অশ্বত্থামাকে একই সঙ্গে অতিরিক্ত শিক্ষা দিতে শুরু করলেন। এই যে অর্জুনের যে অধ্যবসায়, এবং এই অধ্যবসায়ের পরিচয় আমরা আরেকটু পরে পাব, যেখানে অশ্বত্থামাকে দ্রোণাচার্য একটি বিশেষ শিক্ষা দিতে চেয়েছিলেন। সেটা হচ্ছে শব্দভেদী বাণ চালানোর শিক্ষা। অন্ধকারেও যাতে বাণ চালাতে পারে, শব্দের সাহায্যে বাণ চালানোর শিক্ষা। তো এবং তিনি জানতেন এই বাণ চালানোর শিক্ষা যে নিতে পারে সে হচ্ছে অর্জুন, কিন্তু অর্জুনকে তিনি এই বাণ চালানোর শিক্ষাটা দিতে রাজি নন। তিনি চাইছেন যে শুধুমাত্র তার পুত্রই এই শিক্ষাটা পাক। এই কারণে তিনি অর্জুনের যে রাত্রিবেলা যে খাবার সরবরাহ করত, সেই পাচক,
তাকে বলেছিলেন যে অর্জুনকে যেন অন্ধকারে কোনো কারণভাবেই খাবার না দেয়া হয়। তো পাচকও অন্ধকারে তাকে খাবার দিত না, কিন্তু হঠাৎ করে একদিন মানে যখন তারা রাত্রিবেলা আহার গ্রহণ করছেন, খেতে বসে খাচ্ছেন, এরকম সময়ে খুব জোরে একটা বাতাস আসে, আলোটা তখন তার ইলেকট্রিক ছিল না, মশালের আলো বা অন্যান্য, সেটা আলোটা লিভে যায়। এবং লিভে যাওয়ার পরে অর্জুন উপলব্ধি করে যে তার হাত কিন্তু নির্দিষ্ট জায়গাতেই, খাবারের জায়গাতেই যাচ্ছে, এবং সেই খাবার নিয়ে অন্ধকারের মধ্যেও তার হাত নির্দিষ্টভাবে মুখে চলে আসছে। এর থেকে তার মনে ধারণা হয় যে অন্ধকারের মধ্যেও যদি সম্পূর্ণভাবে মনোসংযোগ করা যায় তবে যুদ্ধ করা, বান চালানো সম্ভব। একদিন গভীর রাতে দ্রোণাচার্য বাইরে বেরিয়েছেন, দেখে কিসের একটা শব্দ হচ্ছে। এসে দেখে ওই রাত্রিবেলায় অর্জুন বান চালানো পরীক্ষা করছে অন্ধকারের মধ্যে। দ্রোণাচার্য খুশি হলেন এবং অর্জুনকে বললেন, তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর তৈরি করব। এই যে অর্জুনের মেধা এবং অর্জুনের যে অধ্যাবসায়, শিক্ষা গ্রহণের আগ্রহ, এটা এই অংশে অনেকবার বলা হয়েছে। এর থেকে এটাই আমাদের শিক্ষণীয় যে কোনো কিছুর থেকে মানে শুধু মেধা থাকলেই হবে না, তার সঙ্গে আগ্রহ দরকার, পরিশ্রম দরকার। পরিশ্রম ছাড়া কোনোভাবেই কোনো সফলতা আসে না। এইখানে আরেকটি ঘটনা আমাদের উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে, ঘটনাটা বলছি, একদিন পাণ্ডবেরা শিক্ষা গ্রহণ করছেন, ক্লান্ত, তারা বললেন যে জঙ্গলে ঘুরতে যাবে। তো ভালো কথা, জঙ্গলে ঘুরতে গেলেন। হঠাৎ করে দেখে একটা কুকুর ছুটে এসেছে, তার মুখে অনেকগুলো বান। সে শব্দ সহ্য করতে, মানে কিছু শব্দ করতে পারছে না। কি ব্যাপার, জঙ্গলের মধ্যে কুকুরের মুখে এতগুলো বান কোত্থেকে আসলো? খুঁজে দেখে যে একটি জঙ্গলের বনবাসী ছেলে, আমরা পরবর্তীতে নামটা জানবো, একলব্য। এই একলব্যের একটা বংশ পরিচয় আছে, সেই অংশে আমরা এখন আসছি না, এটা মূল মহাভারতের সঙ্গে খুব বেশি সম্পর্কযুক্ত নয়। যাই হোক, তো একলব্য সেই বান ছুঁড়েছে। তো একলব্যকে জিজ্ঞেস করা হলো, তুমি এত ভালো বান কীভাবে ছুড়লে? একলব্য জানালেন যে আমি গুরুর কাছে শিক্ষা নিয়েছি। গুরুকে দেখা গেল যে গুরু দ্রোণাচার্যের একটা মূর্তি বানিয়ে তিনি এইটা করছেন। এই একলব্য হিরণ্যধনুর পুত্র, একটা নিষাদ পুত্র একলব্য। সে প্রথমে গুরু দ্রোণাচার্যের কাছে এসেছিলেন অস্ত্র শিক্ষা নেবেন বলে, কিন্তু তিনি গুরু দ্রোণাচার্য তাকে সেই শিবিরে রেখে অস্ত্র শিক্ষা দিতে রাজি হননি। যেহেতু সেখানে অনেক রাজপুত্ররা আছে, সেখানে একজন নিষাদ পরিবারের সন্তানকে রেখে অস্ত্র শিক্ষা দিতে গুরু দ্রোণাচার্য রাজি হননি। এর ভেতরে অনেক মানে একটি নিচু, তথাকথিত নিচু জাত, তাদেরকে হচ্ছে উপেক্ষা করার একটা মানসিকতা অনেকে বলে থাকেন, কিন্তু আসল মূল কারণই হচ্ছে দ্রোণাচার্য অন্যান্য যেহেতু এটা মানে রাজার ছেলেমেয়েরাই মূলত শিক্ষা নিচ্ছেন, যদিও এখানে কর্ণ আছে আমরা দেখছি শুধুমাত্র, তবুও মূলত রাজার ছেলেরাই শিক্ষা নিচ্ছেন। এখানে একটা নিষাদ পরিবারের ছেলেকে তিনি জায়গা দিয়ে আসলে রাজরোষে পড়তে চাননি। দীর্ঘদিন অভাবের মধ্যে থাকার পরে দ্রোণাচার্য কিছুদিন একটু সুখ ভোগ করছেন, এই সময় তিনি রাজরোষে একেবারেই পড়তে চাননি। যাই হোক, সেই মানে দ্রোণাচার্য একলব্যকে ফিরিয়ে দিয়েছিলেন। সেই একলব্য দ্রোণাচার্যের একটি মূর্তি ভেতরে মানে তৈরি করে এবং তাকে গুরু মেনে দ্রোণাচার্য নিজে, এই একলব্য নিজেই হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ নিজেই আর কি প্র্যাকটিস করতে শুরু করেন। এবং সেখান থেকে আজকে দেখা যাচ্ছে যে অর্জুনের থেকেও, বাচ্চারা যেটা গিয়ে বুঝলো যে অর্জুনের থেকেও সে বড় ধনুর্ধর হতে চলেছে। বিশেষ করে যে 7টি বান, একসঙ্গে 7টি বান যে একই জায়গাতে নিক্ষেপ করতে পারে, সে অর্জুনের থেকেও বড়। ধরুন অর্জুন কিন্তু 5টা বান এক জায়গায় নিক্ষেপ করতে পারতো একই সঙ্গে, আর এই বালক 7টি বান নিক্ষেপ করেছে। এরকম একটা অর্জুনের মনে একটা ক্ষোভ তৈরি হয়। তারা গুরু দ্রোণাচার্যকে এসে জানান যে এই ঘটনাটা, যে আপনি এইভাবে আলাদাভাবে শিক্ষা দিয়েছেন কেন একজনকে। দ্রোণাচার্য বুঝতে পারেন যে এই বালকটি একদিন তার কাছে এসেছিল, তাকে তো শিক্ষা দেওয়া হয়নি, তাহলে শিখলো কোত্থেকে। দ্রোণাচার্য একদিন গেলেন, গিয়ে দেখলেন যে একলব্য বসে আছে, সাধনা করছে।
তো দ্রোণাচার্য গোটা ঘটনাটা শুনলেন এবং তিনি একলব্য থেকে বললেন যে ঠিক আছে, তুমি যখন আমাকে গুরু হিসেবে মেনে নিয়েছো, তো গুরু দক্ষিণা দিতে হবে। একলব্য জানান যে কি চাই। তখন দ্রোণাচার্য বলেন যে তার বৃদ্ধাঙ্গুষ্ঠীকে কেটে গুরু দক্ষিণা দিতে হবে। একলব্য কোনো মানে সময় নষ্ট করলেন না, তার কাছে একটা ছুরি কাজ ছিল, সেটা দিয়ে তার বৃদ্ধাঙ্গুষ্ঠী কেটে গুরুদেবের পায়ে দিলেন। এইখানে এবং সঙ্গে সঙ্গে মহাভারতের বর্ণনা অনুযায়ী অর্জুন বেশ আনন্দিত হলো। এই অর্জুনের এই সময়ের আনন্দটা মহাভারত কারো ভালোভাবে নেননি, আমরাও ভালোভাবে নিলাম না। এতে অর্জুনের বীরত্ব সামান্য হলেও মানে অপরপক্ষকে পরাজিত করার থেকে, অপরপক্ষকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেয়া, আর এই যে মানসিকতা, এইটা আমরা মহাভারতের কবিও ভালোভাবে নেননি, আমরাও ভালোভাবে নিই না এটাকে, অর্জুনের এই মানসিকতাটাকে। এমনকি গুরু দ্রোণাচার্য সাময়িকভাবে তৃপ্তি পেলেন যে অর্জুনের প্রতিদ্বন্দ্বী আর বিশেষভাবে কেউ থাকবে না, অর্জুন বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর হবে বলে একটি তৃপ্তি পেলেন। কিন্তু মহাভারতের কবি এটাকে ঠিক মানতে চাইলেন না। তৎকালীন যুগেও যে তথাকথিত উপজাতিদেরকে এইভাবে বঞ্চিত করা হচ্ছিল, এটা মহাভারতের কবি মানতে চাননি, যে কারণে সম্পূর্ণ একটা অপ্রাসঙ্গিক ঘটনা এখানে জুড়ে দেয়া হলো। দ্রোণাচার্য নিজের সত্য রক্ষা করতে চাইলেন যে অর্জুনকে আমি বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর বানাবো, কিন্তু তার জন্য প্রতিযোগিতা থেকে সরিয়ে দেয়া হবে, এটা ঠিক ভালো কথা নয়। মহাভারতের কবি বোঝালেন যে জগতে মেধায় সব নয়, তার চেয়েও বড় জিনিস হলো নেতা ব্যক্তিকে সেইভাবে ভিজিয়ে রাখতে পারলে তিনিই তার ভক্তের অভিলাষ পূর্ণ করেন। এটা একটা বড় ব্যাপার, যে আমরাও দেখেছি বিভিন্ন সময়, সবসময় যে প্রতিবাদী কাজে যখন খুব দুজনের মধ্যে প্রতিভা খুব কাছাকাছি হয়, তখন উপর মহলের বা বিচারকদের সহানুভূতি, বিচারকদের পক্ষপাতিত্ব কিছুটা কাজে আসে। এক্ষেত্রেও সেই ঘটনা ঘটেছে। এইখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে হরিদাস সিদ্ধান্ত বাগীশ তিনি বলছেন যে অর্জুন যে এইভাবে বড় হতে চেয়ে খুশি হলেন, এ তার লজ্জা, আর একজন গুরু হয়েও দ্রোণাচার্য যে এই ব্যবহার করলেন, এটা চিরন্তন গুরুকুলের অত্যাচার। মহাভারতের কোনো কোনো সংস্করণে একটু অন্য কথা বলা আছে, কিন্তু সে নিয়ে আমাদের নেই। কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে প্রতিভা যেমন দরকার, আমরা দেখছি প্রতিভা যেমন দরকার, অধ্যাবসায় যেমন দরকার, সেই সঙ্গে অতি সামান্য হলেও কিন্তু অন্যের কৃপাও একটু দরকার সফলতার চরম শীর্ষে পৌঁছানোর জন্য। এটা মহাভারতও বুঝিয়ে দিয়েছে আমাদের। যাই হোক, একলব্যের কাহিনী, এরপরে একলব্যের কাহিনী অল্প একটু আছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, খুব বেশি মহাভারতের সঙ্গে যুক্ত নয়। তো আমরা আসি আবার সেই প্রশিক্ষণ শিবিরে, যেখানে দেখা যাচ্ছে যে অর্জুন যথারীতি সবাই শিক্ষা নিচ্ছেন, অর্জুন তার মধ্যে থেকে একটু বেশি শিক্ষা নিচ্ছেন, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একজন একটা বিষয়ে পারদর্শী হচ্ছেন। যুদ্ধবিদ্যায় যেমন দুর্যোধন, ভীম এরা গদা যুদ্ধে পারদর্শী, আবার অর্জুন তীরন্দাজে পারদর্শী, এরকম অর্জুন আবার গদা যুদ্ধে দুর্যোধন ভীমের মতো অতটা পারদর্শী না হলেও অনেকটাই পারদর্শী। আবার নকুল সহদেব এরা তরবারি চালানো ছাড়া আর বিশেষ কিছু পারতো না। অর্জুন যেমন রথে, হস্তিতে, অশ্বে যুদ্ধ করতে সক্ষম ছিলেন, কিন্তু যুধিষ্ঠির রথের ছাড়া অন্য কিছুতেই যুদ্ধ করতে পারতেন না। এরকম একজন একটা বিষয়ে পারদর্শী ছিলেন। যাই হোক, অস্ত্রশিক্ষা মোটামুটি গোছের যখন সম্পন্ন হলো, তখন গুরু দ্রোণাচার্য ঠিক করলেন যে তিনি এদেরকে একটা পরীক্ষা নেবেন, কেমন কি শিখেছে না শিখেছে, চরম পর্যায়ে এসে কেমন শিক্ষা। তো এইখানে পরপর দুটো পরীক্ষার কথা বলা আছে। পরীক্ষা দুটো লোকমুখে প্রচলিত। এক হচ্ছে, আমরা সবাই জানি যে অর্জুনের পাখির চোখ, এরকম একটা পাখি নিয়ে এসে, এখানে অনেক বর্ণনা দেওয়া আছে, বাজারে গিয়ে একটা ভালো দোকান থেকে পাখি ইত্যাদি, আমরা সে বিতর্কে যাচ্ছি না। মধ্যে কথা একটা কাঠের তৈরি পাখি নিয়ে এসে গাছে বাঁধলেন, বাঁধারও অনেক বর্ণনা আছে কিভাবে কি বাঁধা হলো। বাঁধার পরে সেখানে প্রথমে যুধিষ্ঠিরকে ডাকা হলো, যুধিষ্ঠিরকে ডেকে বলা হলো, বলো তুমি কি দেখতে পাচ্ছ?
যুধিষ্ঠির বললেন, আমি উপরে পাখি দেখতে পাচ্ছি। গুরু দ্রোণাচার্য একের পর এক প্রশ্ন করলেন, তার উত্তরে যুধিষ্ঠির যেটা জানাচ্ছেন যে আমি উপরে পাখি দেখতে পাচ্ছি, নিচে আমার ভাইদের দেখতে পাচ্ছি, আমি গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছি, অন্যান্য গাছপালা পশু পাখি দেখতে পাচ্ছি। গুরু দ্রোণাচার্য কিছুটা বিরক্ত হলেন, তাকে সরিয়ে দিলেন। এবং এইখানে কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যুধিষ্ঠির হচ্ছেন ধর্মরাজ, ভবিষ্যতে তিনি গোটা ভারতবর্ষের রাজা হবেন। কাজেই এই অস্ত্র শিক্ষার শিবিরে একটা শিক্ষা আমরা যেটা পাচ্ছি যে যুধিষ্ঠির কিন্তু সবাইকে দেখতে পান, সব কিছু দেখতে পান এবং সবাইকে সমান চোখে দেখেন। ভবিষ্যতে যিনি রাজা হবেন এরকম একজন দার্শনিক, এরকম একজন ধর্মজ্ঞ, তিনি সবাইকে সমান চোখে দেখেন। এটা কিন্তু এই অস্ত্র শিক্ষার শিবির থেকে একটা বার্তা দেওয়া হলো। যাই হোক, গুরু দ্রোণাচার্য আপাতত তার উপরে বেশ বিরক্তই হলেন, তাকে সরিয়ে দিলেন এবং অন্যান্য সমস্ত ভাইয়েরাও আসলেন, সবাই একই বক্তব্য বললেন, সবার উপরেই বিরক্ত হলেন, সরিয়ে দিলেন। অবশেষে অর্জুন এলেন, তিনি এসে বললেন যে তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র পাখির মাথাটা ছাড়া। যাই হোক, বান নিক্ষেপ করে সেই পাখির মাথাটা ছুঁড়ে ফেলা হলো। এইখানে একটা কথা বলে রাখি, অন্যান্য যারা বলছে যে আমরা আপনাকে দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, তারা যে এই পাখির মাথাটা কেটে ফেলতে পারতো না বান নিক্ষেপ করে, এটা কিন্তু ঠিক নয়। তারাও ধনুর্বিদ্যায় বেশ পারদর্শী। এখানে বলা হচ্ছে যে যে কাজটা করবে লক্ষ্যে একেবারে স্থির, অন্য কোনো দিকে না তাকিয়ে সেই লক্ষ্যে একেবারে স্থির থাকতে হবে, তবে কাজের সফলতা চরম শীর্ষে পৌঁছানো সম্ভব হয়। অন্য আশেপাশে নজর দিলে চরম শীর্ষে পৌঁছাতে অসুবিধা হয়। এটাই এখানে মূল বার্তা দেয়া হচ্ছে, তাছাড়া আর কিছু না। যাই হোক, এটা তো গেল একটা কথা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল যে পাখির মাথাটা কে ছিন্ন করতে পারবে, কাজেই আগে থেকে লক্ষ্য স্থির ছিল। গুরু দ্রোণাচার্য আরেকটু পরীক্ষা করতে চাইলেন, যেখানে লক্ষ্য স্থির নয় সেখানে হঠাৎ তাৎক্ষণিক সিদ্ধান্ত কে কিভাবে নিতে পারে, এরকম একটা পরীক্ষা এরকম নেবেন বলে তিনি ভাবছেন। তো এইখানে যখন দেখা যাচ্ছে গুরু দ্রোণাচার্য একদিন গঙ্গায় স্নান করছেন, সেই সময় একটি কুমির এসে তাকে তার বাহু মানে পায়ে ধরে, পায়ে কামড়ে ধরে। গুরু দ্রোণাচার্য চিৎকার করতে শুরু করেন এবং অদ্ভুতভাবে দেখা যায় যে ছাত্ররা কেউ কেউ ওর মুখের দিকে চাওয়াচাবি করছে, কেউ বা অনেক বড় বড় অস্ত্র নিয়ে আসছেন, কেউ অস্ত্র হাতে নিয়েও চালাতে ভয় পাচ্ছেন যে সেখানে গুরুদেবের গায়ে বিদ্ধ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরই মধ্যে কিন্তু অর্জুন একসঙ্গে 5টা বাণ নিক্ষেপ করেছে এবং সেই কুমিরটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবার যে ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি অর্জুনের মধ্যে ছিল। তবে লক্ষণীয়, এখানে কিন্তু 5টা বাণ, আমরা পরে আরও এক জায়গায় আসবো যেখানেও অর্জুন 5টা বাণ একসঙ্গে নিক্ষেপ করতে পারতেন, যেখানে আমরা একলব্যকে দেখেছিলাম 7টা বাণ নিক্ষেপ করতে। যাই হোক, এখানেও এই পরীক্ষা শেষ হলো। এরপরে এরকম আরও কিছু ছোট ছোট ঘটনা আছে, সে বিষয়ে আমরা বিস্তারিত যাব না। এরপরে গুরু দ্রোণাচার্য ঠিক করলেন যে একটা অস্ত্র প্রশিক্ষণ মানে প্রদর্শনী হবে। এতদিন ধরে কি শিক্ষা দেওয়া হলো তার একটা অস্ত্র প্রদর্শনী হবে। তিনি একদিন রাজধানীতে আসলেন, ধৃতরাষ্ট্রের সঙ্গে কথা বললেন, ভীষ্মদেবের সঙ্গে কথা বললেন এবং এই যে প্রদর্শনী হবে সে বিষয়েও কথা বললেন। সেখানে ধৃতরাষ্ট্র জানালেন যে ঠিক আছে, বিদুরকে বলা হল, বিদুরকে বললেন যে বিদুর তুমি দেখো এখানে কি কি লাগবে। দ্রোণাচার্য আসলেন একটি বড় জায়গা, যেখানে সমতল ভূমি এবং তার এক পাশটা একটু ঢালু যাতে করে জল না জমে, কারণ অর্জুন যে বাণগুলো নিক্ষেপ করতো সেখানে কিন্তু বৃষ্টি হওয়ার হতো, যার ফলে জল যাতে না জমে সেই জন্য এক পাশে একটু ঢালু এরকম একটি জায়গা এবং অনেকটা জায়গা জুড়ে, ফাঁকা জায়গা জুড়ে এরকম একটা জায়গা পছন্দ করা হলো। সেখানে একটা শিবির এবং সেখানে বেশ বড় ধরনের একটা এখানে বর্ণনা দেয়া আছে, দীর্ঘদিন ধরে প্রস্তুত করা হলো, ভিত পুজো করা হলো, সেখানে ঢেড়া পিটিয়ে বলা হলো যে সকলকে নগরবাসীকে আমন্ত্রণ জানানো হলো, এই দিন অস্ত্র প্রদর্শনী হবে, সবাই আসবে ইত্যাদি। নির্দিষ্ট দিনে প্রচুর পরিমাণে জনগণ, হস্তিনার জনগণ সেখানে হাজির হলো। সেই সঙ্গে রাজা, অন্যান্য রাজ পরিবারের অন্যান্যরা এবং বিশেষ করে মহিলারাও, কুন্তী, গান্ধারী সবাই কিন্তু সেখানে এসে হাজির হয়েছে। এইখানে একটু ছোট্ট করে বলে রাখি যে তৎকালীন যুগে আমাদের ধারণাই ছিল নারীদেরকে বারবার বঞ্চিত করা হচ্ছে। এইখানে মহাভারতে বারবার বলা হয়েছে যে নারীদেরকে একেবারেই তখন পিছিয়ে রাখা হতো না। এটাও কিন্তু এই জায়গাটা ছোট্ট করে একটা বলা হচ্ছে, যেখানে একটা অস্ত্র প্রদর্শনী হচ্ছে সেখানেও কিন্তু মহিলারা উপস্থিত হয়েছেন।
কাজে মহিলাদেরকে উপেক্ষা করা হতো, এই মাঠটা কিন্তু সঠিক নয়। কোনো কোনো বিচ্ছিন্ন দু একটা ঘটনা থেকে মনে হতে পারে, কিন্তু আমরা যদি মহাভারতের বিভিন্ন জায়গা অনুসন্ধান করি তাহলে কিন্তু এই ঘটনা বলে যে মহিলাকে একেবারেই পিছিয়ে রাখা বা উপেক্ষা করা হতো না। আমি সে ঘটনা, বিভিন্ন ঘটনা তো পরে ধীরে ধীরে আসবো। যাই হোক, তো শুরু হলো নির্দিষ্ট দিনে অস্ত্র প্রদর্শনী। অস্ত্র প্রদর্শনী যখন চলছে, প্রথমে এখানে 3 জন নেই, বাকি অনেকেই আছে, এখানে 3 জন নেই, ভীম, দুর্যোধন, ভীম এবং অর্জুন, এই 3 জন নেই। বাকিদের মধ্যে অস্ত্র প্রদর্শনী হচ্ছে। যুধিষ্ঠির তিনি বর্ষাবাদে সবাইকে বিদ্ধ করছেন, কেউ ধনুর্বাণ চালাচ্ছেন ইত্যাদি। প্রত্যেকে বেশ বীরত্বের সঙ্গেই যুদ্ধ করছেন। সেদিন যে পাখির শিরোচ্ছেদ করার সময় যে দ্রোণাচার্য সকলের উপরে বিরক্ত হয়েছিলেন, তার মানে কিন্তু এই নয় যে বাকিরা কিছু শেখেনি। প্রত্যেকেই বেশ ভালো অস্ত্র চালাতে শিখেছেন, তারই প্রমাণ পাওয়া গেল। এবং এই অস্ত্র চালানোর কথা ধৃতরাষ্ট্রকেও বলে বলে শোনানো হচ্ছে, এবং সেই সঙ্গে কুন্তি গান্ধারীকেও বলে বলে শোনাচ্ছেন। সমস্ত অস্ত্র চালানো শেষ হলে ভীম এবং দুর্যোধনকে আনা হলো। তারা দুজন এবারে গদা যুদ্ধ করবেন। ভীমের বিশাল শরীর, সেই সঙ্গে তার শরীরের শক্তিও প্রচুর। অস্ত্রের মানে গদা যুদ্ধের একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস এই শরীর এবং শরীরের শক্তি। অপরদিকে দুর্যোধন, তার কলাকুশল, সে ভীমের মতো অতটা শক্তিশালী না হলেও বা ভীমের মতো অত বিশাল দীর্ঘদেহী না হলেও সে কিন্তু কলাকৌশলে দিক দিয়ে ভীমের থেকে একটু এগিয়ে। এটা মহাভারতকার নিজেই স্বীকার করেছেন যে কলাকৌশলের দিক দিয়ে ভীমের থেকে দুর্যোধন একটু এগিয়ে। যাই হোক, দুজনের মধ্যে যুদ্ধ শুরু হলো, গদা যুদ্ধের যে প্রদর্শনী শুরু হলো, এবং একটা সময় দেখা গেল এই দুজনের মধ্যে যে পুরনো শত্রুতা, সেই শত্রুতাটা বেরিয়ে আসলো এবং দুজনের যুদ্ধে মানে অস্ত্র প্রদর্শনীর জায়গাটা যুদ্ধক্ষেত্রে পরিণত হতে শুরু হলো। এবং আশ্চর্যের ব্যাপার, নগরবাসী কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেল। কেউ ভীমের পক্ষ নিল, কেউ দুর্যোধনের পক্ষে নিয়ে তারা গ্যালারিতে বসে চিৎকার শুরু করলো। দ্রোণাচার্য বিপদ বুঝে অশ্বত্থামাকে পাঠালেন এবং সেই যুদ্ধ সাময়িকভাবে স্থগিত করলেন। তিনি জানালেন এটা যুদ্ধের জায়গা নয়, এটা প্রদর্শনীর জায়গা। এবারে অর্জুনকে ডাকা হলো। অর্জুন একে একে তার দীর্ঘ মানে যে এতদিন ধরে যে শিক্ষা গ্রহণ করেছেন, সেই সমস্ত শিক্ষা তিনি প্রয়োগ করতে শুরু করলেন। অগ্নিবাণ, বৃষ্টিবাণ, বরুণবাণ, এই ধরনের। মহাভারতকার এই অর্জুনের যে বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী, সেটা খুব একটা অতিকায় বর্ণনা করার চেষ্টা করেননি, উপমা দিয়ে বর্ণনা করার চেষ্টা করেননি, সাদামাটা বর্ণনা দিয়েছেন। কিন্তু সেই সাদামাটা বর্ণনাটাই অনেক বড় আকার ধারণ করেছে। যাই হোক, অর্জুন এখানে সবাই অর্জুনকে ধন্য ধন্য করতে শুরু করলো অর্জুনের কলাকৌশলী থেকে। এবং ধৃতরাষ্ট্র নিজেও একসময় বললেন যে কুন্তির গর্ভে যে 3 জন সন্তান জন্মেছে তারা সত্যিই খুব ভালো, পারদর্শী। এবং যেহেতু অনেকেই সবাই জানেন যে অর্জুন ইন্দ্রের পুত্র, সেই হিসেবে অর্জুনের যে বিভিন্ন, এবং তিনি যে একই সঙ্গে রথ, ঘোড়া, অশ্ব, এই হস্তি এদের উপরেও বসে যুদ্ধ করতে সাবলীল, সেই সঙ্গে কিছু গদা যুদ্ধ করতেও সাবলীল, সমস্ত প্রদর্শনী দেখার পর সকলে অর্জুনকে ধন্য ধন্য করতে শুরু করলেন। অর্জুনকে সেরা যোদ্ধা হিসেবে যখন ঘোষণা করা হবে আর কি, এমন একটা মুহূর্তে বাইরে একজন উপেক্ষারতভাবে করতালি দিতে শুরু করলেন। একটা অবজ্ঞার সুরে করতালি দিতে দিতে সামনের দিকে এগিয়ে আসলেন। দুর্যোধন এত সময় অর্জুনের এই সমস্ত মানে যে অস্ত্র চালনা, এটা দেখে বেশ বিরক্তই হচ্ছিলেন। তিনি প্রথম থেকে দেখে খুব একটা পছন্দ করেন না, কিন্তু কিছু বলতে পারছিলেন না। এখন এই মুহূর্তে এই তার সামনে আসা যুবক, তার যে অবজ্ঞা ভরা করতালি, সেটা দেখে দুর্যোধন বেশ উৎসাহিত হলেন। তিনি সামনে আসা যুবককে চিনতে পারলেন, তার পুরনো বন্ধু, পুরনো মিত্র কর্ণ, যে ছোটবেলায় গুরু দ্রোণের আশ্রম ছেড়ে চলে গেছিলেন। কোথায় গেছিলেন কর্ণ? বলেছি, মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে, সেখান থেকে অস্ত্র শিক্ষা নিয়েছেন। কেমন ছিল তার সেই অস্ত্র শিক্ষা?
আর এখানে এসেই বা আগামী দিনে কি ঘটতে চলেছে এই নিয়ে আমরা পরদিন বিস্তারিত আলোচনা করব।